হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৪৯তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। অকস্মাৎ মেয়েটি উচ্চকণ্ঠে ডাকিয়া কহিল, মশাই, আমাকে বাঁচান, বাঁচান। এক মুহূর্তে সতীশের বৈরাগ্যের নেশা ছুটিয়া গেল। কামিনী কাঞ্চন যে একান্ত হেয় এ তত্ত্ব ভুলিয়া গেল। বাঘের মতো লাফ দিয়া সে একেবারে মেয়েটির কাছে আসিয়া দাঁড়াইল। কহিল, কি হইয়াছে? মেয়েটি এতক্ষণ পর্যন্ত একাকী অনেক নির্যাতন সহ্য করিয়াছিল, এইবার মুখ ঢাকিয়া বসিয়া পড়িয়া কাঁদিয়া ফেলিল। সতীশ ব্যগ্রকণ্ঠে প্রশ্ন করিল, ব্যাপার কি, হয়েছে কি? এরা আমাকে বড্ড অপমান করছে। অপমান করছে কে এরা? জানি নে। জানো না? সতীশ একসঙ্গে একরাশ প্রশ্ন করিয়া ফেলিল। তুমি কে? কোথা থেকে এখানে এলে? তোমার সঙ্গের লোক কই? গাড়ি কার? মেয়েটি চোখ মুছিয়া রুদ্ধস্বরে কহিল, আমার সহিস ঘোড়া ধরতে সঙ্গে সঙ্গে ছুটেছে, আর কেউ নেই। আমি ত্রিকূট দেখতে এসেছিলুম, প্রায় আসি, সেখান থেকে এরা আমাকে বিরক্ত করতে করতে আসছে। সতীশ ক্রুদ্ধ হইয়া কহিল, বেশ করেছে। আপনি কি মেম সাহেব যে টমটম হাঁকিয়ে এত দূরে এসেছেন? আপনি কি ইংরেজ মেয়ে যে যেখানে ইচ্ছা একলা গেলেও কোনো ভয় নেই? আমাদের দেশি লোক অসহায় দেশি মেয়ে পেলেই তাকে অপমান করবে, অত্যাচার করবে, এই যে দেশের নিয়ম, এ কি আপনার বাপ মায়েরা জানেন না? বলিয়া হিন্দুস্থানীদের যেটি সকলের বড় তাহার প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, তুম লোক খাড়া ক্যাহে হায়? সে বলিল, হামারা খুশি। আমার তাহাদের চোখের পানে চাহিলেই বোঝা যায় তারা হয় ভাং, না হয় গাঁজা, না হয় দুই সেবন করিয়াছে। সতীশ হাত তুলিয়া সোজা রাস্তা দেখাইয়া দিয়ে সংক্ষেপে কহিল, যাও। উত্তরে লোকটা মুখখানা অতি বিকৃতি করিয়া কহিল, আরে যাও রে। প্রত্যুত্তরে সতীশ তাহাদের গালের উপর এমন একটা চড় কষাইয়া দিল যে সে ওই রে শব্দটার আর একটুখানি টানিবার অবসর পাইল না। তারপরে অজ্ঞান হইয়া পথের উপর ঘুরিয়া শুইয়া পড়িল, এবং সেই মুহূর্তেই তাহার পাশের নিরীহ গোছের রোগা ছোকরাটা বিনা দোষে সতীশের বাঁ হাতের চড় খাইয়া প্রথমে টমটমে সহিসের বসিবার জায়গায় এবং তারপরে চাকার তলায় চোখ বুজিয়া বসিয়া পড়িল। বাকি কয়েকজন কতক বা নেশার গুণে, কতক বা চড়ের কল্যাণে হতবুদ্ধির মতো চাহিয়া দাঁড়াইয়া রহিল। সতীশ সম্মুখের লোকটাকে আহ্বান করিয়া বলিল, অপ তুম আও। প্রত্যুত্তরে সে বিদ্যুৎ বেগে সকলের পেছনে গিয়া দাঁড়াইল। সতীশ তখন মেয়েটিকে কহিল, উঠুন। মেয়েটি নীরবে উঠিয়া দাঁড়াইল। সতীশ কহিল, জল এলো বলে, আসুন আমার সঙ্গে। মেয়েটি ভয়ে ভয়ে কহিল, আমি কি টাউন পর্যন্ত হাঁটতে পারবো? সতীশ বলিল, টাউনে নয়, আমার বাসায়, ওই বাগানের মধ্যে। জল আসছে, আর দাঁড়িয়ে ভাবলে হবে না। না যান তো এখানেই দাঁড়িয়ে ভিজুন, আমি চললুম। মেয়েটি কহিল, চলুন না, আপনার সঙ্গে যাব, তার আর ভাবব কি? ফোঁটা ফোঁটা জল পড়িতে শুরু করিয়াছিল এবং ঝড়ের বেগ মন্দীভূত হইলেও থামে নাই। দুইজনে কিছুক্ষণ নীরবে আসিয়া বাগানের গেটের সম্মুখে সতীশ সহসা থামিয়া কহিল, আমার বাসায় কিন্তু স্ত্রীলোক নেই, আমি একা থাকি। মেয়েটি জিজ্ঞাসা করিল, তাহলে আপনার রাঁধাবাড়া ঘরকন্নার কাজ করে কে? নিজে না চাকর আছে? কিন্তু তারা স্ত্রীলোক নয়। নাই হলো, কিন্তু আপনি দাঁড়ালেন কেন? যেতে যেতে বলুন না। সতীশ কুণ্ঠিত হইয়া কহিল, তাই বলছি যে আমার ওখানে স্ত্রীলোক নেই, এই রাত্রে ভিতরে যাবার পূর্বে আপনাকে জানানো উচিত। মেয়েটি কহিল, যদি উচিত তবে ওখানেই জানালেন না কেন? আমি কিন্তু আর দাঁড়াতে পারছি না, আমার হাত পা কাঁপছে, তাছাড়া আমার বড় তৃষ্ণাও পেয়েছে। আসুন আসুন বলিয়া সতীশ অপ্রতিভ হইয়া অন্ধকার বাগানের মধ্যে পথ দেখাইয়া অগ্রসর হইল। এই প্রথম বিশ্রী ঘটনার পরে মেয়েটি যে কিরূপ অবসন্ন হইয়া পড়িয়াছে তাহা মনে মনে অনুভব করিয়া সতীশ লজ্জা পাইল। একটু পরেই সে ধীরে ধীরে কহিল, আপনার গলা যেন কোথায় শুনেছি মনে হয়। মেয়েটি তাহার জবাব দিল না, কিন্তু বুঝিতে পারিল সতীশ অন্ধকারে তাহার মুখ দেখিতে পায় নাই। বারান্দায় উঠিয়া সে সতীশের ভাঙা আরাম চেয়ারের উপর বসিয়া পড়িল। সঙ্গে বেহারি তো আছে বলিয়াই উচ্চকণ্ঠে হাঁক দিল, বেহারি, আমার জন্য এক গ্লাস জল আনো তো। বেহারি ওদিকের ঘরে ছিল। ডাক শুনিয়া জল লইয়া উপস্থিত হইল। বারান্দার দেওয়ালের গায়ে মিটমিট করিয়া একটা কেরোসিনের ল্যাম্প জ্বলিতেছিল। সেই ক্ষীণ আলোকেও সে মেয়েটিকে দেখিবা মাত্র চিনিয়া সবিস্ময়ে কহিল, দিদিমণি, আপনি যে? সে অনেক কথা বলিয়া মেয়েটি নিজে উঠিয়া বেহারির হাত হইতে জলের গ্লাস লইয়া সমস্তটা এক নিঃশ্বাসে পান করিয়া বেহারির হাতে ফিরাইয়া দিয়া কহিল, দাদাকে খবর দিতে হবে যে বেহারি, ঠিকানা বলে দিলে এই রাত্রিরে তুমি বাড়ি
খুঁজে বার করতে পারবে কি? বিহারী ঘাড় নাড়িয়া বলিল, না দিদিমণি, আমি তো শহরের কিছুই চিনি নে। তাছাড়া বুড়ো মানুষ, এই ঝড় জল অন্ধকারে পথ চলতে পারবো না। তাহলে কি হবে বেহারি? ঘোড়াটা গিয়ে যদি আস্তাবলে ঢুকে থাকে, দাদা ভেবে সারা হয়ে যাবেন। আর কোনো উপায় তাকে জানাতেই হবে যে ভয় নেই, আমি নিরাপদে আছি। বিহারী চিন্তা করিয়া কহিল, আমাদের বামুন ঠাকুর এই দেশের লোক, পথঘাট সব চেনে। জ্যোতিষ সাহেবের বাসা বলে দিলে নিশ্চয়ই যেতে পারবে। তাকে গিয়ে ডেকে আনি বলিয়া রান্নাঘরে চলিয়া গেল। সতীশ চিনিল মেয়েটিকে, কহিল, দাদাকে একখানা চিঠি লিখে দিন। মেয়েটি কহিল, সে তো দিতেই হবে। সতীশ বলিল, অমনি লিখে দেবেন? বোনকে মেম সাহেব করে তোলবার ফলটা আজ কি হয়েছিল, সাহেব মানুষ শুনলে হয়তো খুশিই হবেন। খোঁটা খাইয়া সরোজিনী ক্রুদ্ধ হইল। তাহার আজিকের আচরণ দৈব বিড়ম্বনায় অত্যন্ত বিশ্রী হইয়া পড়িয়াছিল সত্য, এবং সেজন্য তাহার নিজেরও অনুশোচনা কম হয় নাই। কিন্তু আর একজন তাই বলিয়া বারংবার মেম সাহেবের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিলে সহ্য করা যায় না। সে তিক্তস্বরে জবাব দিল, দাদাকে আপনিই লিখে দিন। তার বোনকে কি বিপদে আজ একাকী রক্ষা করেছেন। তাহার বিরক্তির হেতুটা সতীশ বুঝিল, কিন্তু নিজে এই সকল সাহেবিয়ানা সে একেবারে দেখিতে পারিত না। বলিল, লেখাই উচিত, তবু যদি আপনাদের সমাজের একটু চেতনা হয়। সরোজিনী কহিল, আমাদের সমাজের প্রতি আপনার খুব ঘৃণা না? আপনার ধারণা এই যে আমরা মানুষ নই। সতীশ বলিল, আমার ধারণা যাই হোক, নিজের ধারণা আপনারা ছাড়া বাংলাদেশে আর মানুষ নেই, এই না? সরোজিনী কহিল, অন্তত আমাদের মধ্যে এ ধারণা যাদের আছে আমি তাদের দোষ দিই নে। সতীশ বলিল, সে জানি, সেই জন্যই আজ আপনার শাস্তি আরও ঢের বেশি হওয়া উচিত ছিল। ওখানে আপনাকে চিনতে পারলে আমি চুপ করে চলে আসতাম, কথাও কইতাম না। সরোজিনী কহিল, শাস্তিটা কি শুনি? অপমান আর অত্যাচার, এই তো? সতীশ কহিল, তাই। সরোজিনী কহিল, তাহলে এতক্ষণে বুঝতে পেরেছি কেন বলেছিলেন অসহায় স্ত্রীলোকের অপমান করাটাই আপনাদের দেশি লোকের চরিত্র। আপনার উচিত ছিল আমার বাকি অপমানটা বাড়িতে এনে নিজেই করা। এখন চেনা লোক বলে বাঁচছে, তাই আপনার রাগ। সরোজিনীর কথার ঝাঁজে সতীশ রাগিয়াও হাসিয়া ফেলিল। কহিল, ঠিক তাই, আপনাকে অপমান করতে না পেরে আমার যত রাগ। আমাদের বাঙ্গালা ভাষায় কৃতজ্ঞতা বলে একটা কথা আছে, আপনাদের মেম সাহেবের অভিধানে সে কথাটা হয়তো লেখা নেই। সরোজিনীর ওষ্ঠাধরে একটা চাপা হাসির ঝটা মেঘাবৃত বিদ্যুতের মতো খেলিয়া গেল। তবুও সে ক্রোধের স্বরেই জবাব দিল, কিন্তু কণ্ঠস্বর এত বেশি কৃত্রিম যে তাহা অতি বড় অমনোযোগী শ্রোতার কানেও ঠেকে। সরোজিনী বলিল, না, নেই। এই মেম সাহেবগুলো যেমন অকৃতজ্ঞ তেমনি পাষণ্ড। আপনি দলে না এলে তাদের পরিত্রাণের উপায় নেই। আসবেন তাদের দলে? প্রত্যুত্তরে সতীশও হাসি চাপিয়া কি একটা বলিয়া যাইতেছিল। এমনই সময় বেহারি হনুমান পাড়েজিকে আনিয়া হাজির করিল। সরোজিনী হাতের ব্যাগটা খুলিয়া গোটা 5 টাকা বাহির করিয়া চেয়ারের উপরে রাখিয়া দিয়া কহিল, এই তোমার বকশিস পাড়েজি, যদি এখন শহরে গিয়ে একটা চিঠি দিয়ে আসতে পারো বলিয়া সে নামধাম যথাশক্তি নির্দেশ করিয়া দিল। পাড়েজি তাহার 1 মাসের আয়ের প্রতি লোলুপ দৃষ্টিপাত করিয়া এক মুহূর্তে রাজি হইয়া গেল। তাহার প্রসারিত করকমলে সরোজিনী টাকা কয়টি অর্পণ করিয়া চিঠি লিখিবার জন্য ঘরের মধ্যে চলিয়া গেল। লিখিবার টেবিল সম্মুখেই ছিল। অনতিকাল পরে সে পত্র আনিয়া পাড়েজির হাতে দিল। পাড়েজি সাবধানে তাহা মেয়ের জরাইয়ের মধ্যে রক্ষা করিয়া বাম হস্তে হারিকেন লণ্ঠন এবং ডান হস্তে সুদীর্ঘ বংশযষ্টি গ্রহণ করিয়া বাহিরের মুষলধারে বাড়িপথের মধ্যে চক্ষের পলকে অন্তর্হিত হয়ে গেল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আগামী দিন সকালে আপনাদের জন্য নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।